বনলতা সেন, 20 বছর পরে, হাওয়ার রাত, আমি যদি হতাম ঘাস। এই 5টা কবিতা আপনাদেরকে পড়তে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস। আমার প্রত্যেকের কাছে বলার যে এই 5টি কবিতা আপনারা আহ, অবশ্যই আহ, অবশ্যই আপনারা এই 5টা কবিতাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি তো দিয়ে দিয়েছি, সেটা আপনাদের জন্য সুবিধা হবে। আজকে আমরা পড়বো হচ্ছে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের যে নাম কবিতাটা রয়েছে, সেটা হচ্ছে বনলতা সেন। এই কবিতাটা আজকে আমরা পড়বো। ওকে, তো আমরা আগে সবার প্রথমে একটু জীবনানন্দ দাশ সম্পর্কে জানি। আমরা জানি যে জীবনানন্দ দাশ হচ্ছেন 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন আমরা বলতে পারি সেটা হচ্ছে রবীন্দ্র উত্তর সময়, তাই তো? রবীন্দ্রোত্তর সময়। তো রবীন্দ্র উত্তর সময়, আধুনিক যুগের তিনি একজন কবি। তো এই আমরা রবীন্দ্র সমকালীন যে কবিগুলো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই, ইনক্লুডিং আমরা বলতে পারি সেই সময় যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এই প্রমুখ কবিদের থেকে জীবনানন্দ দাশ ছিলেন সম্পূর্ণভাবে একেবারে তার একেবারে মৌলিক তিনি। ঠিক আছে, কারণ তার তার কিন্তু আমরা জানি যে তিনি সম্পূর্ণভাবে মৌলিক ছিলেন। তার লেখনির ধরন, তার লেখার মধ্যে আমরা দেখতে পাই যে গদ্য মানে কবিতার একটা মানে প্রভাবও কিন্তু দেখা যায়। ঠিক আছে, এতদিনের কবিতাগুলো একদম অন্যরকম। আর তার কবিতার মধ্যে তার কবিতার মধ্যে একদিকে যেমন প্রেম উঠে এসেছে, তেমনি একদিকে কিন্তু প্রকৃতিও উঠে এসেছে। আবার যেমন আমরা বনলতা সেন কবিতার মধ্যে দেখতে পাবো, একদিকে ইতিহাস চেতনা রয়েছে, একদিকে বিভিন্ন একদিকে যেমন ইতিহাস চেতনা রয়েছে, আবার একদিকে যেমন প্রকৃতি রয়েছে। ঠিক আছে, আবার আমরা বিভিন্ন প্রকৃতির মধ্যে পাখি, এদের আবার বিভিন্ন উপমা, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। আবার তাহলে প্রকৃতি এবং ইতিহাসের যে একটা অসাধারণ মেলবন্ধন বনলতা সেন কাব্যগ্রন্থের এই নাম কবিতার মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু ভীষণভাবে মৌলিক, অসাধারণ। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা জানি যে তার প্রথম কাব্যগ্রন্থ ছিল ঝরা পালক। এটা আপনাদের নোটের মধ্যে আমি বলে দিচ্ছি। তার জীবনানন্দ দাশের যে প্রথম কাব্যগ্রন্থ ছিল, যেটা ছিল ঝরা পালক, 1987। এছাড়া ধূসর পাণ্ডুলিপি, তারপরে হচ্ছে বনলতা সেন। বনলতা সেন হচ্ছে 1942-এ। 1942-এ বনলতা সেন কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এছাড়াও বনলতা সেন মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, সম্পূর্ণভাবে আধুনিক বটে, এক প্রকৃতি চেতনার যে মেলবন্ধন ঘটেছে এই কবিতাটাতে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে আমরা দেখব যে এই বনলতা সেনের নাম কবিতাটা কবে প্রকাশিত হয়েছিল। দেখুন, 1342 সংখ্যা, 1342 সংখ্যা কবিতা পত্রিকায় পৌষ মাসে, ঠিক আছে, এই বনলতা সেন কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কিন্তু আমরা জানি যে জীবনানন্দ দাশ মূলত এই কবিতাগুলো তো অনেকদিন ধরে লিখছেন। তিনি 1935-এ পুরো বনলতা সেন তখন প্রকাশিত হয়নি। ঠিক আছে, মাত্র 4টি কবিতা প্রকাশিত হয়েছিল। এই প্রথম 4টি কবিতার মধ্যে এই কবিতাটা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ, এবং বনলতা সেন ছিল জীবনানন্দ দাশের সর্বশ্রেষ্ঠ কবিতা। জীবনানন্দ দাশের সর্বশ্রেষ্ঠ কবিতা ছিল এই বনলতা সেন। ঠিক আছে, প্রতিনিধি স্থানীয় কবিতা বলা যেতে পারে, যেখানে আমরা বিদেশি কবিদেরও কিন্তু একটা ছায়া দেখতে পাই। ঠিক আছে, এলান এডগার পো, বিখ্যাত বিদেশি কবি, তার একটা কিন্তু প্রতিচ্ছবি
এই কবিতার মধ্যে কিন্তু দেখা যায়। আচ্ছা, সবার পড়া বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে এটা একটা বিখ্যাত কবিতা। আমি কবিতাটা বলি, লাইন মোটামুটি ভাবে বুঝিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই যে প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিংহল মানে শ্রীলঙ্কা, বর্তমান কনটেক্সটে যেটা শ্রীলঙ্কা রয়েছে। তাহলে এখানে ইতিহাসের এবং বিভিন্ন যে ভৌগোলিক স্থান, যে তার যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বগুলো কিন্তু এই কবিতার মাধ্যমে কিন্তু উঠে এসেছে। সিংহল বর্তমান কনটেক্সটে যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত। এগুলো কিন্তু আসতে পারে ছোট ছোট প্রশ্ন। সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়ের সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। ঠিক আছে, এই যে বিম্বিসারের কথা বলা হয়েছে এখানে। বিম্বিসারের কথা কেন বলা হচ্ছে এখানে? আমরা জানি যে মৌর্য যুগ, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, এখানে এই যে তাদের কথা আমরা জানি। তারপরে হচ্ছে যে এই যে বিম্বিসারের কথা, এই মৌর্য যুগ বলতে গেলে ইতিহাসে অশোক, ঠিক আছে, এনাদের কথা কিন্তু এখানে উঠে এসেছে। ওকে, আর হচ্ছে যে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। দেখুন লাইনগুলো কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগর, বিদর্ভ একটা শহর মধ্যপ্রদেশের, আমরা জানি ভারতের যে একদম কেন্দ্রীয় অঞ্চল যেটাকে বলা হয়, ভারতবর্ষের মানচিত্রটাকে দেখলে যে কেন্দ্রীয় অঞ্চলটা রয়েছে, সে বিদর্ভ হচ্ছে সেই জায়গাটা। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই বনলতা সেন হচ্ছে কবির কল্পিত একটি চরিত্র। ঠিক আছে, কবির কল্পিত একটি চরিত্র। তো সেই বনলতা সেন কবির প্রেমিকা বলা যেতে পারে, তাকে উদ্দেশ্য করে কবি এই কথাটি বলেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে বলছে যে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই যে বিদিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, শ্রাবস্তি, এই প্রত্যেকটা জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখানে প্রথমেই আমরা দেখব যে ইতিহাসের প্রেক্ষাপটে বিম্বিসারের কথা বলা হচ্ছে। বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার হচ্ছে, আমরা ইতিহাসের কনটেক্সটে যদি জানি, তাহলে বিম্বিসার ছিলেন মগধের একজন রাজা, যিনি মূলত 543 খ্রিস্টপূর্বাব্দে, ওটাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলবো, সেই সময়, এবং 491-তে তিনি মারা যান। তিনি তার যে রাজত্ব, যে সময়টাকে তিনি অনেকটা এক্সপেনশন করেছিলেন, এবং বিভিন্ন অঙ্গর মতো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেগুলো তিনি কিন্তু অধিগ্রহণ করেন। ঠিক আছে, তিনি সম্প্রসারণ করেছিলেন, এবং মৌর্য পরবর্তী যে আমাদের যে সাম্রাজ্য, সেটার সম্প্রসারণে তিনি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেটাই কিন্তু বলা যেতে পারে। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। ঠিক আছে, হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আবার যখন আমরা অশোকের কথা পড়ব, আচ্ছা, বিম্বিসারের আগে আমরা জানি যে মূলত মগধে আরো যে সমস্ত রাজারা ছিলেন আর কি, সেগুলো আমাদের জন্য খুব একটা গুরুত্ব নয়, তো আমরা ওগুলো পড়বো না। তো এইটুকু আমরা জানবো যে তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা মূলত। তো আর একটা হচ্ছে অশোক। আমরা তো জানি যে মৌর্য সাম্রাজ্যের যাকে একদম শ্রেষ্ঠ রাজা বলা যেতে পারে, অশোক। তো তার কথা, তিনি বিভিন্ন যে শিলালিপি এবং তার যে অশোকের যে ধম্ম পরিবর্তন, যে অর্থাৎ তিনি জীবনে কি ছিলেন, অশোক কেন বিখ্যাত? অশোক হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর তিনি বুঝতে পারলেন যে তার সাম্রাজ্য বিস্তারের নীতি থেকে সরে আসা উচিত। ইতিহাসে বলা হয় যে তিনি নাকি তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। সেই অশোকের কথাই আমরা
যখন এই কবিতার মধ্যে উঠে আসে, অর্থাৎ অশোক বিখ্যাত কারণ তিনি এই জায়গাটা থেকে সরে এসেছিলেন। সরে এসে তিনি যেটা করেছিলেন যে এই জায়গাটা থেকে তিনি সরে এসেছিলেন, এবং সরে এসে তিনি যেটা করেছিলেন যে তিনি সাম্রাজ্য বিস্তারের নীতি থেকে সরে ধর্ম পরিবর্তন করেন। ঠিক আছে, তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, এই যে ধর্ম প্রচার করেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম, তার যে পুত্র এবং কন্যা সংঘমিত্রা সিংহলে বা শ্রীলঙ্কাতে এখনকার কনটেক্সটে যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল, এবং বৌদ্ধ ধর্ম প্রচারে অশোকের ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি মনে করেছিলেন যে তিনি মনে করেছিলেন যে অবশ্যই কি করতে হবে, যে বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে যে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তাতে সব থেকে উল্লেখযোগ্য ছিল যে তিনি পিতামাতাদেরকে শ্রদ্ধা করতে হবে, কাউকে অসম্মান করা যাবে না, এবং প্রশাসনিক স্তরেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো ইতিহাসের এই চরিত্রগুলো আমাদের কবিতার মধ্যে কিন্তু উঠে এসেছে। তাহলে ফার্স্ট অফ অল বিম্বিসার, তারপর হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, তাকে বলা হচ্ছে অশোক। ঠিক আছে, এইটা। এবার হচ্ছে তাহলে ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আচ্ছা, এইবার এই যে বিদর্ভ, যেটা আমি বলছিলাম যে এই যে বিদর্ভ নগর, সেটা কিন্তু ইতিহাসের কনটেক্সটে খুব উল্লেখযোগ্য। এটা একটা তখনকার দিনে রাজ্য ছিল, ঠিক আছে, একটা স্টেট ছিল, কিন্তু এখন এটা কোথায় অবস্থিত, যেটা মধ্যপ্রদেশ। ঠিক আছে, এর উত্তরে মধ্যপ্রদেশ, সরি বিদর্ভটা হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত। ঠিক আছে, আর বিদর্ভ এবং শ্রাবস্তিটা হচ্ছে যে মধ্যপ্রদেশের কাছাকাছি অঞ্চলে অবস্থিত। তো বিদর্ভ যেটা হচ্ছে একদিকে তার নাগপুর, একদিকে হচ্ছে মহারাষ্ট্র, অমরাবতী রয়েছে। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই জায়গাটাতে কিন্তু বিদর্ভ অবস্থিত। বিদর্ভ এই মুহূর্তে আমরা জানি যে মহারাষ্ট্রে অবস্থিত, এর একটা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, সেই কারণে এখানে এই অঞ্চলটা কিন্তু খুব পুরনো রাজা বিদরের নাম অনুসারে, ঠিক আছে, এখানকার এই এই অঞ্চলটির নাম হয়েছে বিদর্ভ। ঠিক আছে, এবং মহাভারতেও কিন্তু বিদর্ভর একটা গুরুত্ব ছিল। ঠিক আছে, মনে করা হয় যে যাদব রাজারা বা যদু রাজারা এই মধ্য ভারতের এই অংশটাতে কিন্তু তারা থাকতেন। ওকে, তাহলে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, তারপরে বলেছে। আচ্ছা, বিদর্ভ নগরে, তারপর আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। সমুদ্র সফেন মানে যেখানে আমরা ফেনাটাকে বলি। ঠিক আছে, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো কবি বলছেন যে আমাকে সেই অবস্থা থেকে কিন্তু আমাকে শান্তি দিয়েছে কে, নাটোরের বনলতা সেন। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে সিংহল যে নামটা, সেটা তো এখনকার কনটেক্সটে হচ্ছে শ্রীলঙ্কা। আর একটা হচ্ছে মালয় সাগর, যেটা বলছে মালয় সাগর এখন হচ্ছে মালয়েশিয়া। এটা হচ্ছে মালয়েশিয়ার কনটেক্সটে বোঝাচ্ছে। ঠিক আছে, মালয়েশিয়া। আর তারপরে গেল, আর হচ্ছে বিদর্ভর যেটা পরের নাম হয় বেরার, বিদর্ভ, এর পরের নামটা হয়েছিল বেরার। বিদিশা, যেটাকে বলা হয় মালোয়া, আর একটা শ্রাবস্তি, যেটা প্রাচীন ভারতের যে নাম, শ্রাবস্তির যে শিল্পকলা, তার যে কারুকার্য ভীষণ ভাবে বিখ্যাত ছিল। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে নাটোরের বনলতা সেন, যেটা বলছে এই নাটোর এখন কোথাকার, এখনকার কনটেক্সটে কোথায় অবস্থিত, বাংলাদেশে, বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে, নাটোরটা কিন্তু এখন বাংলাদেশে অবস্থিত। তাহলে শ্রাবস্তির শিল্পকলাটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবস্তির কারুকার্য, ওখানকার শ্রাবস্তির কারুকার্য হচ্ছে একটা কারুকার্যটা প্লেন নয়, সমতল নয়, খানিকটা মানে এবড়ো খেবড়ো টাইপের। ঠিক আছে, সেই কারণে বলা হয় তার মুখটাকে কবির যে প্রেমিকা, যাকে তিনি কল্পনা করেছেন এই বনলতা সেন,
তার মুখটাকে তিনি শ্রাবস্তীর কারুকার্যের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। অথচ শ্রাবস্তীর কারুকার্য সেই সময় এবং এখনকার কনটেক্সটে যে শ্রাবস্তীর যে শিল্পকলা খুবই বিখ্যাত। বিদিশা হলো। আচ্ছা, আর নাটোরের কথা যেটা বলছিলাম, যেটা কিন্তু পূর্ববঙ্গে মানে বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত। রাজশাহী জেলার একটা ক্ষুদ্র মফস্বল শহর, ঠিক আছে। আর অবশ্যই আমরা জানি বনলতা সেন একটা নারীর নাম এই জায়গাটা। আর তাহলে গেল এই জায়গাটা। এবার হচ্ছে যে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে তিশা, মানে সারা দিন বা সারা জীবন ধরে একটা মানুষের জীবনে, আমরা জানি যে কবি জীবনানন্দ দাশের জীবনেও কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা শান্তি ছিল না তার। যাই হোক, তার ব্যক্তিগত জীবন, তার গার্হস্থ্য জীবন খুব একটা সুখের ছিল না। আচ্ছা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে। নাটোরের বনলতা সেন, না নীড় পাখির যে বাসা আর কি, সেটাকে বলা হয়। আমরা বনলতা শব্দটার যে অর্থ বুঝি সেটা হচ্ছে বনের লতা, ঠিক আছে। অর্থাৎ কবি এর মধ্য দিয়ে একটা প্রকৃতি সৌন্দর্যের কথা বলেছেন। তৎকালীন বাংলায় এই ধরনের নামগুলো পাওয়া যেত, যেটা হচ্ছে আমরা জানি যে স্বর্ণলতা বা স্নেহলতা, এই ধরনের। এই বনলতা সেন হচ্ছে কবির একটা লিরিক ধর্মী কবিতা, ঠিক আছে। এটা হচ্ছে একটা লিরিক ধর্মী কবিতা। এটা হচ্ছে কবির একটা লিরিক ধর্মী কবিতা। আচ্ছা, এবার এখানে হলো যে কবির এই যে জায়গাগুলো তিনি বলেছেন, আবার এই ইতিহাসটা শেষ করে এবার দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে তার প্রকৃতি চেতনার দিকে কিন্তু আমরা ফিরে আসছি। এবার কিভাবে আসছি, যে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, ঠিক আছে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। চিল, জোনাকি, এই যে, তারপর শিশিরের শব্দ, সবগুলোতে আমরা প্রকৃতি চেতনাকে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। সবগুলোকে আমরা প্রকৃতি চেতনাকে পাচ্ছি। তারপরে হচ্ছে যে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আচ্ছা, আচ্ছা, এবারে হচ্ছে যে এখানে যেটা বলছিলাম, এই যে কবিতাটা, এখানে আমরা দেখলাম যে শিশিরের শব্দের মতন সবকিছু, এই যে কবির যে তিনি যে বলছেন যে একটা রোমান্টিক কবিতা, ঠিক আছে, যেখানে একজন নারীর প্রতি তার ভালোবাসার কথা তিনি ব্যক্ত করেছেন। এটা শুধুমাত্র একজন নারীর প্রতি যে তিনি ভালোবাসা ব্যক্ত করেছেন এমনটা নয়, তার একটা আদর্শের প্রতি, একটি ব্যক্তিত্বের প্রতি, তার সৌন্দর্য, তার শান্তি, মানে সেই নারীর মধ্যে কবি সৌন্দর্য, শান্তি, মুক্তি সব পেয়েছেন। এই আদর্শ নারীর সাথে মিলিত হয়ে কবি তার জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত অশান্তি থেকে মুক্তি পেতে চেয়েছেন, ঠিক আছে। এবার এই জায়গাতেই তিনি সেই নারীর মধ্য দিয়ে তিনি কি করেছেন, কোথাও তার ইতিহাসের কথা মনে পড়েছে, কোথাও আবার প্রকৃতি চেতনার কথা মনে পড়েছে। এই পুরো কবিতাটাতে তিনটে প্যারা রয়েছে। তিনটে প্যারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটাতে 18টা চরণ রয়েছে, ঠিক আছে, পংক্তি রয়েছে 18টা। তাহলে একদিকে যেমন এখানে ইতিহাসের কথা বলা হয়েছে, আবার ইতিহাস চেতনার সঙ্গে বিভিন্ন আমরা ভৌগোলিক স্থানগুলোর যুক্ত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ইতিহাস চেতনার সঙ্গে ভৌগোলিক চেতনার কিন্তু একটা মেলবন্ধন ঘটেছে। ইতিহাস চেতনা, ভৌগোলিক চেতনা, যদি ভেতর থেকে প্রশ্ন হয় যে কবিতার মধ্যে আমরা কোন সুরগুলো পাচ্ছি, তাহলে অবশ্যই ইতিহাস চেতনা পাচ্ছি, ভৌগোলিক চেতনা পাচ্ছি, প্রকৃতি চেতনা পাচ্ছি।
প্রকৃতি চেতনা পাচ্ছি। আবার কবি যে একদিকে খুবই নিঃসঙ্গ, তার নিঃসঙ্গতার কথাও কিন্তু এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে, যেখানে তিনি কি করছেন, মানে বিদিশার যে আঁধার রাত, বিদিশার আঁধার রাতের সঙ্গে একটা রমণীর তিনি কালো চুলের তুলনা করেছেন, কোথাও তার শ্রাবস্তির সেই কারুকার্যের সঙ্গে নায়িকার মুখের তুলনা করেছেন। ঠিক আছে, এই যে পাখির নীড়ের মতো চোখ তুলে, ঠিক আছে, এই যে বিখ্যাত তুলনাটা, এটা কোনো বাংলা সাহিত্যের আর কোনো কবিতার সঙ্গে মধ্যে কিন্তু এই বিষয়টাকে আর পাওয়া যায় না। ঠিক আছে, একদমই এটা সম্পূর্ণ অভিনব এই জায়গাটা। এই যে এতদিন কোথায় ছিলেন, এই যে জায়গাটা, এখানে কিন্তু আমরা কি বলবো, এখানে কবির মধ্যে যে একটা ঘর বাঁধার, একটা সংসার রচনা করার, একটা মানুষের যে একটা স্বপ্ন থাকে, এই জায়গাগুলো দিয়ে এই পাখির বাসার মধ্যে শান্তির যে আশ্রয়, এই যে লাইনটা আছে এখানে, যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, কেন বলা হয়েছে এই লাইনটা? এটা কি শুধুমাত্র পাখির নীড়ের মতো চোখ তুলে? এই যে পাখির নীড়ের মধ্যে যে মানুষের যে একটা কি বলবো, একটা যে শান্তি, যে একটা অপার শান্তি, সেই শান্তিতে তার শান্তির আশ্রয়, সেখানে তার ঘর বাঁধার স্বপ্ন, তার সংসার রচনার স্বপ্ন, সেই প্রতীকী রূপায়ণ, সেটাই কিন্তু এই কবিতার মধ্য দিয়ে স্থান পেয়েছে সেই জায়গাটাতে। ঠিক আছে, আর নাটোর নামটার মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্রই সেটা একটা জায়গা নয়, এটা একটা নগ্ন নির্জন একটা এমন একটা জায়গা, একটা ব্যঞ্জনা এনে দিয়েছে এই জায়গাটাতে। আর এই ইতিহাস এবং আমরা ভূগোল, এই দুটোর পরেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি আছে সেখানে, প্রকৃতির কথা রয়েছে। ঠিক আছে, যেখানে প্রকৃতির কথা রয়েছে, যেখানে জোনাকির রঙে ঝিলমিল, যেটা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন, যেখানে বলা হয়েছে যে সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, এই যে জায়গাটা রয়েছে, অর্থাৎ পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। এই এই যে কথাটা বলা হয়েছে, পৃথিবীর সব রং নিভে গেলে, অর্থাৎ এই জায়গাটা কি, এই জায়গাটা কি এসেছে এখানে, হচ্ছে কবির মৃত্যু চেতনা। শেষ দুটো লাইনে আমরা কবির মৃত্যু চেতনাকে দেখতে পাচ্ছি, শেষ পংক্তিতে, আমরা পংক্তিগুলোতে, যেখানে মৃত্যু চেতনার আবেশ রয়েছে, যেখানে প্রেম তুচ্ছ, সেটা মৃত্যুতে গিয়ে শেষ হতে পারে। মৃত্যু ভীতি অনেক সময় যেন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, মানে প্রেম এবং মৃত্যু, তিনি কি বলবো, মৃত্যুঞ্জয়ী এক প্রেমের কথা বলেছেন, যেটা, যে প্রেম মৃত্যুকে জয় করতে পারে। এই কবিতাটার সঙ্গে এডগার অ্যালান পোর দ্য টু হেলেন, এই কবিতাটার কিন্তু মিল পাওয়া যায়। ঠিক আছে, এডগার অ্যালান পো, কবিতাটার নাম হচ্ছে, এটা কবির নাম। ঠিক আছে, আর কবিতাটার নাম হচ্ছে টু হেলেন। আমার হাতের লেখা বোঝা যাচ্ছে তো? হেলেন, যেটা 1831-এ লেখা হয়েছিল। এই কবিতাটাতেই অনুপ্রাণিত হয়ে, বা এই কবিতাটার প্রভাব আমরা বনলতা সেন কবিতার মধ্যে কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, সেম ব্যাপার এই জায়গাটা, যেখান থেকে আমরা দেখছি যে এই যে সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, এই লাইনটাতেই মৃত্যু চেতনা রয়েছে, যে পৃথিবীর সব রং নিভে গেলে তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, অর্থাৎ একটা দিন মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। হুম, ক্লান্ত আধুনিক মানুষটা জীবন ক্রমশ যেন একটা ফুরিয়ে আসছে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার তিনি একটা মূর্ছনা, মানে তিনি ভাবছেন যে একদিন তাকে এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, যেভাবে প্রত্যেকটা পাখি সারা দিন বেরিয়ে যখন সে সন্ধেবেলায় তার নিজের গন্তব্যে, তার নিজের মানে কি বলবো বাসায় ফিরে আসে, ঠিক আছে, সেভাবেই কি হচ্ছে, একটা দিনের যেমন ইতি হচ্ছে, সেরকমই কবি বলতে চেয়েছেন যে সমগ্র যেন জীবনের কি বলে ইতি হচ্ছে। এটা শুধুমাত্র কোথাও যেন একটা মানে কি বলবো, একটা কবিতা নয়,
এটা একটা যেন একটা গল্পের মূর্ছনা, একটা এখানে এই কবিতার মধ্যে দিয়ে কবি যেন একটা গল্প বলতে চেয়েছেন, একটা গল্পের নির্মাণ করেছেন, ঠিক আছে। সেখানে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার, সেই স্থানে কবি একমাত্র তার প্রেমিকা বনলতা সেনকেই চেয়েছেন, যে কিনা কবিকে দুদণ্ড শান্তি দিতে পারত, যে কবিকে একটা একাকী, একটা নির্জন, একটা নিঃসঙ্গ জীবন থেকে কবিকে বার করে আনতে পারত, সেই দ্বীপের মধ্যে থাকার মতো। এখানে একটা দ্বীপের একটা একটা মূর্ছনা দেওয়া হয়েছে, যেটা আমরা দেখছিলাম যে আমি ক্লান্ত প্রাণ এক, তাই যে এখানে আছে সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, ঠিক আছে, তেমনি দেখেছি তারে অন্ধকারে, মানে কবি যখন নিঃসঙ্গ, কবি যখন নির্জন একাকী দ্বীপের মধ্যে একা রয়েছেন, কেউ নেই তার সঙ্গে, তার জীবনে, তার জীবনে তাকে কেউ বুঝছে না, সেই মুহূর্তে কোথাও যেন সেই অন্ধকার একটা পরিবেশে বনলতা সেন তাকে কোথাও তার জীবনে এক কি বলবো এক টুকরো আলোর মতো, ঠিক আছে, কোথাও তার জীবনটাকে হঠাৎ করে তার, আমরা সেই রবীন্দ্রনাথের কবিতা পড়ি না, যেখানে হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, তো সেই জায়গাটা আর কি, সেই কোথাও যেন সেই জায়গাটা উঠে এসেছে, ঠিক আছে, কোথাও তার সেই তার জীবনে তাকে যেন শান্তি দিয়েছিল, সেই আলোটুকু জ্বালিয়ে বনলতা সেন তার জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদ থেকে তাকে মুক্তি দিয়েছে। এই হলো পুরো বনলতা সেন কবিতাটা। এবার বলুন, যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমি বলছি। প্রকৃতিকে না, কোনো মেয়েকেই বুঝিয়েছেন, ঠিক আছে, সিলেবাসটা আমি দিয়ে দেব আরো একবার। একজন মেয়েকে, একজন রমণীকেই বোঝানো হয়েছে, প্রেমিকাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। কারোর যদি অসুবিধা থাকে একবার বলুন। কোনো জায়গায় কারোর কোনো কোয়েশ্চেন নেই? ম্যাডাম বলছিলাম ওই দারুচিনি যেটা বলছেন এটা মানে এটা কোন জায়গাটাকে বোঝাচ্ছে এটা, মানে স্থান মানে কোন দ্বীপ এটা, অ্যাকচুয়ালি মানে এটাকে এমনি বলা হচ্ছে যে দারুচিনি দ্বীপের ভিতর, ঠিক আছে, দারুচিনি তো দারচিনি মানে যেখানে গাছ, আমরা বনের কথা বলি, এই যে জায়গাটার কথা বলা হয়েছে, কারণ যেখানে বলেছেন কবি অর্থাৎ যেমন আমরা বলছি, যেমন আমরা দেখছি না যে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, যে আগের লাইনটা বলা হয়েছে, যেখানে ক্লান্তির মধ্যে মানুষের একটা কর্মচঞ্চলতা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জীবনে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, একটা একটা কি বলবো একটা সমুদ্রের যে একটা ঢেউ, ঠিক আছে, ওঠা পড়া রয়েছে, সেটার কথা বলা হয়েছে। আবার এই যে দারুচিনি দ্বীপের ভিতর যেটা বলা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা জীবনে একটা শূন্যতা, শূন্যতার জন্য এই ধরনের একটা মূর্ছনা সৃষ্টি করা হয়েছে, শূন্যতার জন্য, যে জীবনে কবি নিঃসঙ্গ, কবির জীবনে অবসাদ, তার ব্যক্তিগত জীবনেও ছিল, আমি বারবার বললাম, সেই কারণেই হয়তো এই কবিতা এসেছে আর কি, যেখানে কবি বলছেন যে যেখানে তার বিচ্ছিন্নতা, তার একাকিত্ব, তার শূন্যতা বোধ, অবসাদ, হতাশা, তো পার্টিকুলার সেই কারণেই বলা হয়েছে। এবার এটাকে যদি আমি বলি যে পার্টিকুলার কোনো একটা জায়গার নাম, জায়গার নাম তো সেখানে এখানে সেভাবে নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অঞ্চলকে এখানে কবি নির্দেশ করেছেন দ্বীপ বলতে, একটা হচ্ছে মালয় সাগর যেটা মালয়েশিয়া, আর একটা হচ্ছে সিংহল, ঠিক আছে, এই দুটো কিন্তু সমুদ্রের, সমুদ্র কেন্দ্রিক, তো আমরা এই দুটো জায়গাকেই কিন্তু নির্দেশ করব, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, ম্যাম বলছি যে বাংলাদেশে অবস্থিত নাটোর, ঠিক হ্যাঁ, আছে, রাইট। তাহলে হ্যাঁ সেটার অস্তিত্ব আছে। হ্যাঁ, তাহলে বনলতা সেন কেন কাল্পনিক হবে? বনলতা সেনেরও তো কোনো অস্তিত্ব থাকতেই পারে। হ্যাঁ, অবশ্যই বনলতা সেনের অস্তিত্ব অবশ্যই হ্যাঁ, আছে। কারণ ম্যাম আমি একটা মানে লেখালেখি পড়েছিলাম এটার উপরে, সেখানে মানে বলা হয়েছিল যে বনলতা সেনের অস্তিত্ব ছিল ওনার জীবনে, হুম, কবি হুম, জীবনে। হুম, হুম। মানে এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথের কবিতায় যেমন জীবন দেবতার চেতনা, ওটা যেমন সত্যিই কাল্পনিক, কেউ ছিল না, কিন্তু বনলতা সেন কিন্তু কাল্পনিক নয়। হ্যাঁ, একদম, বনলতা সেনকে সেইভাবে আমরা কখনোই কাল্পনিক বলতে পারি না, অবশ্যই ছিল, কিন্তু এই কারণেই কাল্পনিক বলা হয় যেহেতু
আমরা যেটাকে লিগালি বলি, আইনতভাবে কোনো স্বীকৃতি ছিল না বলে, তিনি স্ত্রী ছিলেন না বলে, সেই কারণে কিন্তু আমরা এটা প্রেমিকা তো বলতেই পারি অবশ্যই, এবং বলাও হয়েছে প্রেমিকা। আচ্ছা, এটা গেল বনলতা সেন। আশা করি আমি যদি আর কারোর কোনো লাইনে যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই বলুন। এবার আমি প্রশ্নে আসি। এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এক, আমি আগেই বলেছি এখানে 18টি চরণ রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলো টোটাল কতগুলো চরণ রয়েছে, কটা প্যারা রয়েছে? 3টে প্যারা রয়েছে। এই কবিতায় 5বার অন্ধকার শব্দটা ব্যবহার করা হয়েছে। শিশিরের শব্দ, রৌদ্রের গন্ধ, হ্যাঁ একদম প্রকৃতিকে জীবন্ত, প্রকৃতিকে জীবন্ত অর্থাৎ এর থেকেও আমরা বলতে পারি যে মানে কবিকে কোথাও তার জীবনে তাকে মানে তার ওই অবসাদময় জীবন থেকে তাকে বের করে আনা, সেই কারণে এটাকে বলা হয়েছে, ঠিক আছে? ক্লান্ত জীবনে মানুষটা তো ক্রমশ যে মানে আর কি, সে তো ফুরিয়ে আসছে, তো সেই জায়গা থেকে যদি তাকে বের করে আনা হয়, তো সেখানে এখানে কিন্তু তার কথাই এখানে বলা হয়েছে, যদি সেই অবস্থা থেকে তাকে বের করে আনাটা পসিবল হয়, ঠিক আছে? এখানে এই সেন্সে ওই এই কথাটা বলা হয়েছে যে কি বলে, সমস্ত দিনের শেষে যেখানে বলা হচ্ছে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, ঠিক আছে? এই জায়গাগুলো এখানে পুরো কবিতাটা আমি বলেই দিচ্ছি সবগুলো, যেখানে প্রচুর মূর্ছনা রয়েছে বা উপমা রয়েছে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। 18টি পংক্তিতে লেখা বনলতা সেন 3টে স্তবক, সম্পূর্ণ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ লেখা। এটা হলো ছন্দ, ঠিক আছে? অক্ষরবৃত্তে লেখা। আর হচ্ছে 3টি স্তবক, ঠিক আছে? এখানে আমরা অক্ষরবৃত্ত ছন্দ, এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মহাপয়ার, যেটাকে বলে পয়ারে লেখা, পয়ারে লেখা। আচ্ছা, এখানে অলংকার ব্যবহারের ক্ষেত্রে একাধিক তিনি উপমা ব্যবহার করেছেন। এছাড়াও তিনি যেটা আমরা বলছি, যেমন চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, ঠিক আছে? এই লাইনটা এখানে যেটা তিনি করেছেন সেটা হচ্ছে লুপ্তপমা। এবারে যদি বলেন যে অলংকার পড়াতে হবে, অলংকারটা বুঝতে পারছি না, তাহলে তো অলংকার পড়াতে হয়, কিন্তু অলংকার আপনাদের সিলেবাসে নেই, ঠিক আছে? এইটুকু জেনে রাখুন যে এখানে অলংকারের ব্যবহার করা হয়েছে উপমা, তুলনা দেওয়া, যেটাকে যেটাকে আমরা বলি, এই লাইনটায় রয়েছে। তারপর পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এটাতেও কিন্তু অলংকার ব্যবহার করা হয়েছে, লুপ্তপমা, ঠিক আছে? এটাতেও কিন্তু লুপ্তপমা আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, এই লাইনটা এখানেও কিন্তু লুপ্তপমা। কোন কোন লাইনগুলোতে কি কি ব্যবহার করা হয়েছে, এটা খুব দরকার এগুলো জানা। আবার দেখুন, ওই যে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, এই লাইনটাতে কিন্তু আমরা আবার বৈষ্ণব পদাবলীর যে ভাব সম্মেলনের কথা আছে না, সেই ভাব সম্মেলনের কিন্তু আমরা এখানে একটা কি বলবো ব্যবহার আমরা দেখতে পারি, ঠিক আছে? তাহলে কবিতার মধ্যে অন্ধকার শব্দটা যেটা বলছিলাম 5বার ব্যবহার করা হয়েছে, বনলতা সেন শব্দটি 3বার ব্যবহার করা হয়েছে, সরি, আর নাটোর শব্দটি 2বার ব্যবহার করা হয়েছে। কোন শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুইবার হচ্ছে নাটোর শব্দটা ব্যবহার করা হয়েছে।
বনলতা সেন 3 বার ব্যবহার করা হয়েছে, অন্ধকার শব্দটা 5 বার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, যেটা হচ্ছে একটা রূপক অলংকার। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, এটা একটা রূপক অলংকার। ঠিক আছে, ক্রিয়াপদের ব্যবহার আছে এখানে। ক্রিয়াপদের ব্যবহার, প্রথম স্তবকে আমরা হাঁটিতেছি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, এই যে জায়গাটা। তারপরে হচ্ছে দেখুন, তারপরে হচ্ছে ধরুন ওই যে ছিলাম, ছিলাম, সেখানে ছিলাম আমি, সেখানে ছিলাম আমি, এই লাইনটা। বা ধরুন দিয়েছিল, ঠিক আছে, যেমন হচ্ছে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল, এই যে দিয়েছিল, তারপরে হচ্ছে ছিলাম আর হাঁটিতেছি, এগুলো হলো ক্রিয়াপদের ব্যবহার। বনলতা সেন খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য একদম ধরে ধরে পড়তে হবে, সবগুলোই গুরুত্বপূর্ণ। না ধরলে কিন্তু মানে যদি খুব ভেতর থেকে প্রশ্ন আসে খুব মুশকিল হয়ে যায়। এমনিতে কবিতা পত্রিকায় তো বলেই দিয়েছি, বনলতা সেন প্রকাশিত হয়েছিল 1342-এর পৌষ মাসে, ঠিক আছে। এগুলো বললাম। আর হচ্ছে আমরা যে রাবীন্দ্রিক কবিতাগুলো দেখি, মোহিতলালের যে দেহাত্মবোধের কবিতা দেখি, তার থেকে জীবনানন্দ দাশ সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তার কবিতায় প্রকৃতি এবং প্রেম এত সুন্দরভাবে মেলবন্ধন ঘটেছে, আবার এর পাশাপাশি ইতিহাস চেতনা, ভৌগোলিক চেতনা, মৃত্যু চেতনা, সেগুলোও কিন্তু উঠে এসেছে। এই সবগুলো নিয়েই কিন্তু এই কবিতাটা একদম একটা সার্থক কবিতা বাংলা সাহিত্যে। বা এই কবিতাটার আগে বা পরে কোনো মুহূর্তে কিন্তু এই কবিতাটার সমসাময়িক কোনো কিছু দেখা যায় না। এবং এটার কবিতাটার মধ্যে যে বিদেশি চেতনা ছিল, আমরা হেলেন যে টু হেলেন যে এই কবিতাটার মধ্যে দিয়ে দেখি। আবার বনলতা সেনের সঙ্গে ফরাসি কবি স্যার বোদলেয়ারের কোনো কোনো কবিতার আবার মিল পাওয়া যায়, ঠিক আছে। যেমন হচ্ছে লে ভয়েস, ভ্রমণ, এই যে এটা কিন্তু এই ভ্রমণ মানে কোনো শারীরিক ভ্রমণ নয়, এটা হচ্ছে একটা কি বলবো, একটা মানে আত্মিক ভ্রমণ যেটাকে বলা হয়, ঠিক আছে। মানুষ কল্পনায় যে ভ্রমণ করে, সেই ফরাসি কবি বোদলেয়ারের থেকেও কিন্তু আমরা এই লাইনটা পাই। বোদলেয়ার মানে তার কবিতারও কিন্তু প্রভাব পড়েছে এই কবিতাটা বোদলেয়ারের। এটা হচ্ছে দ্য লে ভয়েস আর কি, দ্য ভয়েস, শার্ল বোদলেয়ার, ওকে, ফরাসি কবি। আচ্ছা, এখানে চিত্রকল্প তিনি ব্যবহার করেছেন, বলেছি আমি চিত্রকল্পগুলো কি কি ব্যবহার করেছেন, বললাম একটু আগে। এগুলো তো পড়তেই হবে। এছাড়া হচ্ছে যে যে প্রশ্নগুলো সাময়িকভাবে আমি কিছু প্রশ্ন দেখিয়েছি, যেমন এগুলোর মধ্যে কি কি মিল রয়েছে, ঠিক আছে। এখানে বনলতা সেনের ক্ষেত্রে কার সঙ্গে মিল রয়েছে, চরণ সংখ্যা কতগুলো, তারপরে হচ্ছে যে কোন পথে হেঁটেছেন, বিদর্ভ নগর, আমি প্রত্যেকটা জায়গা বলেছি, বিম্বিসার কে ছিলেন, এই যে সমুদ্র সফেন, যেগুলো কবিতার লাইন থেকে উঠে এসেছে, ঠিক আছে। ক্লান্ত কবির পাশে কি বিরাজ করছে, সেটা হচ্ছে বিদর্ভ, চারিদিকে সমুদ্র সফেন, ঠিক আছে। অন্ধকার বিদিশার নেশা, মুখটা কেমন তার শ্রাবস্তির কারুকার্যের মতো, এগুলো একদম কবিতা থেকে, এগুলো তো শূন্যস্থান পূরণের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বনলতা সেন কি একদিকে প্রকৃতি, অন্যদিকে প্রেমময় যে নারীর যে চিরন্তন প্রতীক, এই শব্দটা।
আর হচ্ছে যে বনলতা সেনের যে শেষ চরণটা কি, ওই চরণ লাস্ট, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে প্যারারই যে লাস্ট যে লাইনটা রয়েছে, ওই লাইনটা কিন্তু অবশ্যই একটু গুরুত্বপূর্ণ, ওটা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, কি কি কটা পাখির নাম রয়েছে, যেমন চিলের নাম রয়েছে, ওদিকে জোনাকির নাম, পতঙ্গর ক্ষেত্রে কোনটার নাম রয়েছে সেইটা, জীবনানন্দ দাশের কোথায় জন্মগ্রহণ করেন, ওনার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে, ওনার পিতার নাম কি, মাতার নাম কি, সাময়িকভাবে এটা একটা তৈরি করেছি আমি, তো এটা আপনাদেরকে দিয়ে দেবো এই নোটসটা। আর এটা থাকবে। আর বনলতা সেনের উপর আরেকটা নোটস, ওটা ডেসক্রিপটিভ একটা নোটস রয়েছে, ওটাও আমি দিব, ঠিক আছে, আজকে দিয়ে দেবো ওটা, ওটা হেল্প করবে। পাশাপাশি এটা আপনারা রাখবেন অনেকটা, যে এখানে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো কোন অর্থে ব্যবহার করেছেন, এই যেটা বললাম যে নীরবে নিভৃতে থাকা, জীবনে মানুষের যে নিঃসঙ্গ, যে অবসাদ, সেই অর্থে ব্যবহার করা হয়েছে, দেখুন এখানে দেওয়াই হয়েছে সেটা। এবার বলুন, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলুন। ক্লাস কেমন লাগলো? হ্যাঁ ম্যাডাম, ভালো লেগেছে। বলছি ম্যাডাম, এটা রেকর্ড থাকবে তো? হ্যাঁ, রেকর্ডটাও আমি দিয়ে দেবো, নোটস গুলো আমি দিয়ে দেবো, আজকে যা যা পড়িয়েছি সবটাই। ঠিক আছে। আর সানডে আমি আরেকটাও ক্লাস নেব, তো সেই দিনকে আমার তবু একবার আপনাদের থেকে জানার, এতটা আপনারা সিলেবাস দেখেছেন, তার মধ্যে আপনাদের কি মনে হয়েছে যে কোন জায়গাটা সব থেকে বেশি কঠিন লেগেছে সিলেবাসে? ম্যাডাম তাহলে আমরা, সিলেবাস বলতে ওই মানে আপনার যে ওই টেক্সট গুলো যেগুলো আছে সেগুলো, কারণ সাহিত্য ইতিহাস আর আপনার এইগুলো তো আপনার ধরুন সাহিত্য ইতিহাসটা দেখলাম তুলনামূলক একটু কম আছে, মানে না এটা ভুল এসে করছেন, বলছি সাহিত্যের ইতিহাসটা কম নেই। হ্যাঁ, এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই যে বলা হয়েছে না, এই যে দেখুন, আহ মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, তার মানে কিন্তু এখানে কোনো আদি অন্ত নেই, মানে আপনাকে কেতকা দাস ক্ষেমানন্দ পড়তে হবে, বিপ্রদাস পিপলাই পড়তে হবে, মনসা মঙ্গলে যত কানাহরি দত্ত আছে সকলের কথা পড়তে হবে। ধরুন আমি বলছি যে, নারায়ণ দেব। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ দেব ম্যাম। নারায়ণ দেব পড়তে হবে, মানে যতজন আছে সবগুলো পড়তে হবে। আবার হ্যাঁ, শুধুমাত্র আপনি বলতে পারেন যে বাংলা সাহিত্যের ইতিহাসের যেটা আধুনিক যুগ রয়েছে সেটা একটু কম আছে, ঠিক আছে, এবারে এই জায়গাতে পিএসসি হয়তো চেঞ্জ করলেও করতে পারে, বা হয়তো কিছুটা বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে, টেক্সট বদলাবে বলে মনে হয় না, এই জায়গাটা একটু কম আছে কিন্তু। আবার আপনাদের এসএলএসটি তে ফোর্ট উইলিয়াম কলেজ নেই, সেটা কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম ওই টেক্সট বইগুলো এটা তো বললেন পিডিএফ দিয়ে দেবেন নাকি, মানে হ্যাঁ পিডিএফ দেবো, আজকে যেমন পিডিএফ দিয়েছি ওটা তো আপনারা এমনিতেও পাবেন, আর এরকম ভাবেই আমি সবগুলো দিয়ে দেবো, ঠিক আছে, যত প্রবন্ধ আছে নাটক আছে সবগুলো। ম্যাডাম রবিবার আসলে কি পড়াবেন? হ্যাঁ সেটাই আমার প্রশ্ন আপনাদের থেকে, আপনারা যদি বলবেন নাকি আমি ঠিক করব, আপনারা যদি বলেন যে তাহলে আমার খুব ভালোই লাগবে, বলুন। ম্যাডাম যখন ওই আহ, আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলুন। যখন বনলতা সেন এইটা যখন পড়াচ্ছেন জীবনানন্দ, তাহলে এই কবিতায় একটা অন্য নয়তো কবিতা, মানে কি হতো তাহলে, একটা যেহেতু ধরেছেন তাহলে ওই দিক থেকে করলে আমার মনে হয় যে ভালো হতো। এবার সেটা বাকিরা আছে তো, ওরা কিছু বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বাকিরাও বলছিলাম একটু বলুক, আর এটা হলে তো ভালোই হয়, ঠিক আছে, তাহলে এর পরের কবিতা রয়েছে হলো 20 বছর পরে, ঠিক আছে, এর পরের কবিতা রয়েছে, শুরু যখন করেছি তো পরপর করাটা ভালো, তো তবু আপনারা বলতে পারেন যদি কারোর কোনো মনে হয়, বলুন। ম্যাডাম ওটাই ঠিক হবে, যেটা ধরেছেন সেটা কমপ্লিট করে দেওয়াটা বেটার হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই কন্টিনিউ হবে, ঠিক আছে, ওকে।
তাহলে আজকে এই অবধি থাক, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলুন, আদারওয়াইজ গুড নাইট সকলকে। সানডে আমি এমনি তো অ্যাড করে দেবো, আর আপনাদের গ্রুপে তো দিয়েই দিচ্ছি সবগুলো। ক্লাসটা ওই এরকম সময় হবে, 9টা নটার? থেকেই রাখবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 9টা থেকে। আসলে সবার একটু ক্লাস করতে অসুবিধাও হয়, আর ব্যক্তিগতভাবে আমি একটু হয়তো এরপর একটু ব্যস্ত থাকবো, তো সেই কারণে আমার 9টা থেকে, আমার সকাল থেকে একটু অসুবিধা থাকবে সন্ধ্যের দিকে, আমাকে ফিরে তারপর ম্যাডাম যেটা বলছিলাম, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম, বলছি যে টেক্সট যেটা পড়াচ্ছেন আপনি, এখন হয়তো বনলতা সেন পড়ালেন, হুম হুম। তো ওই পোর্শন থেকে যে গ্রামারের যে প্রশ্নগুলো আছে সেগুলো তো নোটের মধ্যে দেওয়া থাকবে? হ্যাঁ, গ্রামারের পোর্শন দেওয়া থাকবে, তবে পিএসসি খুব একটা যে খুব মানে আপনার, আমি কোয়েশ্চেন গুলো দেখাবো আপনাদেরকে, টেক্সচুয়াল কোয়েশ্চেনই বেশি করে, আর ওদের গ্রামার বলতে ওদের যে আলাদা করে যে গ্রামার দেওয়া হয়েছে সেই গ্রামার থেকে প্রশ্ন বেশি হয়, তবে এখান থেকে আসবে না এমন নয়, যেগুলো যেগুলো আসবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দিয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো। আর এটা সিলেকশন প্রসেসিংটা যদি একবার বলতেন ম্যাম, সিলেকশন কিভাবে প্রসেস আগে হয়েছে? পর্যন্ত 100 নম্বরের পরীক্ষা হবে, সেটা পুরোপুরি এমসিকিউ নির্ভর হয়, আর তারপরে তো একটা ইন্টারভিউ থাকে, ঠিক আছে? এবার এইবারে এর আগে কোনো মানে একটা জেনারেল অ্যাওয়ারনেস এর পেপার অ্যাড করবে কিনা সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কলেজ সার্ভিস কমিশনে যেটুকু শোনা যাচ্ছে, একটা নাকি এর আগে পরীক্ষা হয়েছে এবং তাতে নাকি যুক্ত করা হয়েছে, ঠিক আছে, ওই জেনারেল অ্যাওয়ারনেস এর পেপারটা। সেটা হলে সেখানে হয়তো এখন ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে থাকবে, নাকি ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ম্যাথ থাকবে, সেটা কি করবে সেটা পিএসসি বলতে পারবে, সেটা একটু টাইম দিন। আমি এমনিতে আজকে যতটুকু জেনেছি ওরা এখনো পর্যন্ত আহ, কোনো ডিসিশনে পৌঁছতে পারেনি, তো এখনো পর্যন্ত যেহেতু কেসটা চলছে ওরা বুঝতে পারছে না, সেটা ওরা জানালে ওরা মানে নোটিফাই করবে, এরকমই শোনা যাচ্ছে। তা আমরা আপাতত মানে টেক্সটটা ধরেই আমরা এগোই, তারপর দেখা যাবে যে কি হবে তারপরে। আর আপনারা ম্যাম। যদি হ্যাঁ, অন্যান্য কম্পিটিটিভে ম্যাম যদি যুক্ত থাকেন তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? ম্যাম আমি ও বলছি যে হ্যাঁ, যদি এরপরে মানে পরীক্ষার পর যে ইন্টারভিউটা হয় সেটাও 100 নাম্বারেরই হয়। হুম হুম হুম। আর আগে জেনারেল পেপার ছিল না, তবে যতদূর সম্ভব মনে হচ্ছে একটা জেনারেল পেপার অ্যাড হবে, সেই এনসিইআরটি বলে দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওই সোশ্যাল সায়েন্স অ্যাড হবে, ম্যাথ থাকবে না কিন্তু জিকে থাকবে। ইংলিশ আর জিকে থাকবে, আ- কারেন্ট আর অ্যাফেয়ার্স ম্যাম থাকবে। আর একটা কথা আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে অনেকটাই ভ্যাকেন্সি বেরোবে, কারণ এই পিএসসির, হ্যাঁ পিএসসি স্কুলগুলো থেকে মানে দেওয়া হয়েছে, মানে নোটিশ করা হয়েছিল যে অনেক ভ্যাকেন্সি হয়ে গেছে, স্কুলে টিচার নেই। হুম হুম হুম। মানে আগে যেমন খুব অল্প সংখ্যক বেরোতো তেমন নাকি বেরোবে না, একটু বেশি বেরোবে বলছে। হলে তো তোমাদেরই ভালো, দেখা যাক কি হয়। আর সব থেকে বড় কথা, 80 থেকে 85 রাখতে হবে কাট অফ মার্কস, এটা ভেবে চিনতে তবেই আপনারা মানে আমি সকলের উদ্দেশ্যেই বলবো পড়াশোনা করবেন। ঠিক আছে, আজকে তাহলে গুড নাইট। সানডে সকলের সাথে দেখা হচ্ছে রাত 9টায়। আমি এটার রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি, নোটসও দিয়ে দিচ্ছি।